দর্শক আসসালামু আলাইকুম। জাগো স্পোর্টসের আজকের এই বিশেষ কন্টেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সকলেই জানেন আমরা এই চ্যানেলের মাধ্যমে খেলাধুলার সর্বশেষ আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যদিও মূলত আমাদের আলোচনার মূল বিষয়বস্তু থাকে কেমন থাকে বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা, টিমের পারফরমেন্স, এগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আজকে আসলে একটু অনুষ্ঠানটা ভিন্নভাবে সাজানো হয়েছে। সেটির কারণ হচ্ছে বিগত কয়েকদিন আগে ইউটিউবে একটি বেশ আলোচিত পডকাস্ট দেখা গেছে, যেই পডকাস্টে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের আন্ডার-19 ক্রিকেট টিমের ওয়ার্ল্ড কাপ উইনিং মেম্বার এবং সাবেক ক্রিকেটার প্রান্তিক নওরোজ নাবিল। তো তার সেই পডকাস্টের আলোচনার কিছু বিষয়বস্তু বেশ উল্লেখযোগ্য ছিল এবং দেশের ক্রিকেটে আসলে বর্তমানে কি ঘটছে বা একজন তরুণ খেলোয়াড় কিভাবে এই ক্রিকেটের পথ চলায় সামনের দিকে এগোয় এবং আমাদের সিস্টেম নিয়ে নানা ধরনের অসঙ্গতি এবং অনেক বিষয় নিয়ে তিনি আলোকপাত করেছেন। তো মূলত আসলে তার সেই সিস্টেমের ব্যাপারে বা দেশের ক্রিকেটকে নিয়ে একজন তরুণ তুর্কির ভাবনাটাই আপনাদের সামনে আসলে উপস্থাপন করার চেষ্টা করব। তো নাবিল আসলে তার পডকাস্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। এক এক করে বুলেট পয়েন্ট আকারে সেই পডকাস্টে তিনি বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে সমস্যা এবং সমাধান করার ক্ষেত্রে কি করণীয় সেই ব্যাপারে আলোচনা করেছেন। তো পডকাস্টটি আসলে আপনারাও দেখতে পারেন ইউটিউব কন্টেন্টে। তো সেই পডকাস্টের পরে যে সংক্ষিপ্ত আলোচনা কি কি পয়েন্টগুলো আসলে বেশ আলোচিত মনে হয়েছে এবং দর্শকদের জানা দরকার, সেই কারণেই আসলে মূলত আজকের এই আয়োজনটা। শুরুতে আসলে নাবিলকে প্রশ্ন করা হয়েছিল যে নাবিল, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং বা বেটিং যে কালচার, এই ব্যাপারটা আসলে স্পোর্টসে কেমন হয়? তো নাবিল আসলে সেই সময় একটা বিষয় সবার আগে বলেছিল, আপনি যখন আন্তর্জাতিক লেভেলে কোনো দলে খেলতে যান, আইসিসি নিশ্চয়ই একটি তদন্ত সংস্থা আকসু, যারা অ্যান্টি করাপশন ইউনিট নামে পরিচিত, তাদের কথা আপনারা সকলেই জানেন। বাংলাদেশের ক্রিকেটেও কিন্তু এরকম ম্যাচ ফিক্সিং বা বেটিং এর ঘটনা ঘটেছে, স্পট ফিক্সিং এর ঘটনা ঘটেছে। একটা প্লেয়ার যখন নিবন্ধন করা হয় আইসিসির কোড অফ কন্ডাক্টের আন্ডারে আসেন, তাদেরকে কিন্তু সব কিছুই জানিয়ে দেয়া হয় যে ফিক্সাররা কিভাবে অ্যাপ্রোচ করতে পারে বা কি কি উপায়ে ফিক্সিংগুলো ঘটে থাকে। তো নাবিল একটা বিষয়ে খুব ভালোভাবে উল্লেখ করেছিলেন যে আপনার যদি জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা, আপনার ইন্টিগ্রিটি, আপনার খেলার প্রতি প্যাশন থাকে, কখনোই আপনি ফিক্সিং করতে পারবেন না। আপনাদের দর্শক হয়তো মনে থাকার কথা, 2009 সালে সালমান বাট যখন পাকিস্তানের অধিনায়ক ছিলেন, একটি টেস্ট সিরিজে ম্যাচ ফিক্সিং তারা করেননি। স্পট ফিক্সিং এর কারণে 3টা খেলোয়াড়ের ক্যারিয়ার একেবারে শেষ হয়ে গিয়েছিল। একজন ছিলেন সালমান বাট, একজন ছিলেন মোহাম্মদ আমির এবং তখনকার রেড হট ফর্মে থাকা মোহাম্মদ আসিফ। তাদের অপরাধটা কি ছিল? তারা ম্যাচের নির্দিষ্ট একটি সময়ে নো বল করেছিলেন। তো সেই নো বলটা করেছিলেন তরুণ, তখন আইসিসি 2009 সালের টি-20 বিশ্বকাপ জয়ী মোহাম্মদ আমির, যার ছিল অপার সম্ভাবনা। কেউ হয়তো তাকে ওয়াসিম আকরামের সাথে তুলনা করতেন। আর তুখোর ফর্মে থাকা মোহাম্মদ আসিফ ছিলেন, যিনি হয়তো ভবিষ্যতে পাকিস্তানের আরও একজন পেইসের দিকে স্ফিয়ার হেড হতে পারতেন। কিন্তু সেই যে জুয়ারিদের কবলে পড়ে তাদের ক্যারিয়ারটা কোন জায়গায় চলে গেল। তো বাংলাদেশে আসলে সেই ম্যাচ ফিক্সিং এর কথাগুলা নাবিল খুব অকপটে বলেছিলেন। একটা খেলোয়াড়ের পার্সপেক্টিভে এই ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং এর ঘটনা কখন ঘটে? উল্লেখ্য, বাংলাদেশের যেগুলো স্পোর্টস রয়েছে তার মধ্যে সবচাইতে আকর্ষণীয় বা বাজেট হিসেবে ক্রিকেটের বাজেট সবচাইতে বেশি থাকে। অন্যান্য স্পোর্টসের ব্যাপারে হয়তো আপনারা তেমন জানেন না, বা ফুটবল খুব অতি সম্প্রতি ফুটবল উন্নতির দিকে যাচ্ছে, বা তা বাদেও তাদের বার্ষিক আপনি যদি স্যালারি স্ট্রাকচার চিন্তা করেন, ক্রিকেটারদের মতো কেউ হয়তো কামাতে পারে না। তো একটা ছেলে ছোটবেলা থেকে যেই স্পোর্টসে আসতে চায় না কেন, তার প্রথম পছন্দ থাকে ক্রিকেট। কিন্তু এটা উল্লেখ্য দর্শক, 20 কোটি দেশের একটা জনসংখ্যা, 20 কোটি জনসংখ্যার একটা দেশে 11 জন আপনার ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করে। কম্পিটিশনটা অবশ্যই বুঝতে পারছেন। এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের যদি আপনি আর্থ সামাজিক অবস্থা চিন্তা করেন, একটা তরুণ খেলোয়াড় তাকে ফিক্সিং এর মধ্যে যদি আপনি আনতে চান, তাহলে ব্যাপারটা কিন্তু খুবই সহজ। পাকিস্তানি খেলোয়াড়রাও তো বোর্ড থেকে বেতন পেতেন বা সব সুযোগ সুবিধা পেতেন। তারপরও ব্যাপারটা কি হচ্ছে যে ক্রিকেট ক্যারিয়ারের একটা খেলোয়াড়ের ক্যারিয়ার সংখ্যা হয়তো
হয়তো 10 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে। এর মধ্যে যারা পেস বোলার তাদের ক্যারিয়ার আরো ছোট। তো এই স্বল্প সময়ের মধ্যে ইনজুরি থেকে শুরু করে নানা বিষয়গুলো নিয়ে তাদেরকে অনেক প্রতিদ্বন্দ্বিতা ফেস করতে হয়। তো সেই অবস্থায় একজন খেলোয়াড় যদি নিজের ইন্টিগ্রিটি বিসর্জন দিয়ে এই ফিক্সিং এ জড়িয়ে পড়েন, সেটার পিছনে একটা বড় চক্র কাজ করে। আবার আরেকটা বিষয় বলা হচ্ছিল যে আমরা মুসলিম প্রধান দেশ, আমাদের ধর্মে জুয়া জিনিসটা হারাম, কিন্তু নাবিল একটা বিষয় উল্লেখ করেছেন যে ব্যবসায়ী বা যারা এই জুয়ার সিন্ডিকেটের সাথে জড়িত তারা তো মুসলিম নাও হতে পারেন, সে তো তার কাজ ব্যবসা করার করছে। তো এখানে আসলে এই ফিক্সিং এর ব্যাপারের দিকগুলোতে বলা হচ্ছিল যে নাবিল বেশ কিছু মডার্ন ওয়ার্ল্ডের মধ্যে একটা জিনিস বলেছেন যে ম্যাচ ফিক্সিং এর ব্যাপারটা প্রায়শই হরহামেশা দেখা যায়। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো যে ম্যাচ ফিক্সিং এর এই যে ট্রানজ্যাকশনের ব্যাপারটা, অনেকে হয়তো ব্যাংক ট্রান্সফার থেকে শুরু করে অন্যান্য উপায়ে আপনি যার হয়ে কাজটা করলেন, সেই ব্যাপারে আপনি যে আর্থিক সুবিধাটা পাবেন সেটা কিভাবে পাবেন সেই ব্যাপারে হয়তো নাবিল বলেছেন। আপনারা কিন্তু প্রায়শই লক্ষ্য করবেন যে দামি ঘড়ি ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে একটা অন্যতম অনুষঙ্গ। এখন একটা খেলোয়াড় যে বেতন বা যেভাবেই যে টাকা পান, 50 লক্ষ বা 1 কোটি টাকার একটা ঘড়ি একজন খেলোয়াড় যখন পড়ছেন, তার মানে নিশ্চয়ই এই জায়গার মধ্যে কোনো ঘাপলা আছে। তো নাবিল আসলে ওই ব্যাপারটাই মেনশন করেছিলেন যে জুয়ার টাকাটা কিভাবে যায়, আর একবার যদি কেউ এই জুয়ার ফাঁদে পড়ে তাহলে ভবিষ্যতে তার এই জুয়ার ফাঁদ থেকে বের হয়ে আসাটা কতটা পরিমাণে ঝুঁকিপূর্ণ। বিষয়টা হচ্ছে যে নাবিল এই পয়েন্টটা স্পেসিফিক ভাবে মেনশন করেছিলেন যে একবার যদি আপনি জুয়ারিদের খপ্পরে পড়েন, আপনি আর বলতে পারবেন না পরবর্তীতে যে আমার মন খারাপ ছিল বলে আমি ওই ম্যাচে গড়পড়তা করেছি। দর্শক, আমরা তো ম্যাচ ফিক্সিং আর স্পট ফিক্সিং এর ব্যাপারটা সম্পর্কে অনেক কথা বললাম। নিশ্চয়ই আপনারা ম্যাচ ফিক্সিং সম্পর্কে কিছুটা জানেন, তারপর একটু ভেঙে বলছি। ম্যাচ ফিক্সিং হচ্ছে পুরোপুরি একটা ম্যাচের রেজাল্টকেই টাকা বা কোনো উপঢৌকন নিয়ে ম্যাচের রেজাল্ট পাল্টিয়ে দেয়া। আর স্পট ফিক্সিং হচ্ছে ম্যাচের স্পেসিফিক একটা ঘটনা প্রবাহে হুবহু জুয়ারিরা যে কাজটা করতে বলেন সেই কাজটা করা। মোহাম্মদ আমির সালমান বাটের নির্দেশনায় যে কাজটা করেছিলেন সেই কাজটি ছিল স্পট ফিক্সিং। আবার অতীতে হ্যান্সি ক্রোনিয়ে, হার্শেল গিবস, এমনকি বাংলাদেশ দলের মোহাম্মদ আশরাফুল, যিনিও কিন্তু পরবর্তীতে স্বীকার করেছিলেন যে ম্যাচ ফিক্সিং এর সাথে তিনি জড়িত ছিলেন। আবার আপনি একটি দলের অধিনায়ককে যদি বলেন যে ম্যাচের 10তম ওভারে আপনি সানগ্লাস পরবেন বা এই সময় ফিল্ডার এই সময় হাত উঁচিয়ে টাটা দেবে, এই ব্যাপারগুলো হচ্ছে স্পেসিফিক ঘটনা, স্পেসিফিক স্পটের মধ্যে যে ব্যাপারটা আগে থেকেই পূর্ব নির্ধারিত হয়ে থাকে, সেটি স্পট ফিক্সিং এর ব্যাপার। তো নাবিল আরো একটা জিনিস বলেছেন যে এই ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং এর জন্য একটা খেলোয়াড়কে আসলে তার চাইতে, খেলোয়াড়ের নিজের চাইতে জুয়ারিরা বেশি জানে। তিনি এই কথাটাও মেনশন করেছেন যে আপনি হয়তো জানতে পারেন না যে আপনি কিভাবে ঘুমান, কিন্তু জুয়ারিরা ঠিক ভালোভাবেই জানে যে আপনি কিভাবে ঘুমান, আপনার আত্মীয়রা কারা, আপনার পরিবারে কি ধরনের সমস্যা আছে। তো এই জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়টা ক্রিকেটের সাথে, মডার্ন ক্রিকেটে হয়তো আপনার অনেকগুলো ম্যাচ দেখলেই আপনাদের মনে হতে পারে যে এতটা উত্তেজনাপূর্ণ কেন হতে পারে। সেখানে নাবিল যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ওনার থেকে শুরু করে, অধিনায়ক থেকে শুরু করে খেলোয়াড়, সকলের কথাই বলেছেন। এই পয়েন্টটা তো চলে গেল। তারপরে পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা নাবিল যেটা মেনশন করেছেন যে বাংলাদেশের ক্রিকেটারদের আসলে সমস্যাটা কোন জায়গায়, সেটা কি তাদের স্কিল সেটের মধ্যে, তাদের মাইন্ডসেটের মধ্যে, নাকি উইকেটে। দর্শক, আপনারা মনে করে দেখুন, স্পোর্টিং উইকেটের ব্যাপারে আপনারা হয়তো অনেকবার কথা শুনেছেন যে একটা উইকেট স্পোর্টিং কোন জায়গায়, যে যেখানে আসলে ব্যাটার বোলার সমানভাবে সুযোগ সুবিধা পাবে, প্রতিযোগিতামূলক একটা উইকেট হবে। আমাদের মিরপুরের কথা ধরেন, নাবিল একটা পয়েন্ট খুব ভালোভাবে মেনশন করেছে যে বাংলাদেশের ক্রিকেটের ধ্বংসের মূল দুটি কারণ প্লেয়ারদের স্কিল সেটের একটা সমস্যা, আর একটা বলেছেন মিরপুরের পিচের কথা। মিরপুরের পিচকে হয়তো আমরা ব্যঙ্গাত্মকভাবে নেটিজেনরা বা যারা মিরপুরের পিচকে আমরা ব্যঙ্গাত্মকভাবে নেটিজেন বা অন্যান্য যারা আছি আমরা জিনিসটাকে বলে থাকি ধান ক্ষেতের মতো। তো ধান ক্ষেতের বলার কারণ কি, সেই আনইভেন বাউন্স বা কোন জায়গা থেকে উইকেট কেমন ভাবে আচরণ করবে আপনি জানেন না, এবং বাংলাদেশ দলের সেই গড়পড়তা মুখস্থ কথা যে 220 রানের এভারেজ স্কোর করতে পারলেই প্রথম ইনিংসে আপনি ওই ম্যাচটি জিতে যাবেন। দেখা যাচ্ছে যে স্কিল সেটের কারণে পিচের যে অবস্থাটা, সেটার কারণে ম্যাচের ফলাফল বেশি অংশে নির্ভর করছে। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে
জানিয়ে রাখতে চাই, আইসিসির পিচের উপর একটা ডিমেরিট পয়েন্ট আছে। ডিমেরিট পয়েন্ট বলতে বোঝাচ্ছে যে আপনি এমন কিছু নেগেটিভ পয়েন্ট আর্ন করবেন যে আপনার নির্দিষ্ট জায়গায় যে কাজটা করার পরিবর্তে আপনি তার চেয়ে খারাপ পারফর্ম করেছেন, সেই জায়গায় ডিমেরিট পয়েন্টটা কাউন্ট করা হয়। মিরপুরের পিচ অনেকবার সেই ডিমেরিট পয়েন্ট পেয়েছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের ডিভিশন থেকে শুরু করে ফার্স্ট ক্লাসে আসা একটা খেলোয়াড়, সে তো মিরপুরের পিচেই অভিষিক্ত হবেন, বা সে যে ক্রিকেট ক্যারিয়ারে একটা জাতীয় দলে করবে তার হোম গ্রাউন্ড তো মিরপুরেই তাকে খেলে আসতে হবে। সেই খেলোয়াড়টা মিরপুর বা ডিপিএল এ হয়তো ভালো পারফর্ম করছেন, কিন্তু দুবাইতে যাওয়ার পরে যখন স্পোর্টিং উইকেটে তিনি পড়েন, তার রিয়াকশন, টাইমিং সবকিছুর উপরে কিন্তু মিরপুরের সেই পিচের প্রভাবটা অত্যন্ত পরিমাণে লক্ষণীয় দেখা যায়, যে কথাটা নাবিল স্পষ্টভাবে বলেছেন। এখন একটা বিষয় হচ্ছে যে আপনি 220 রানের 180 রানের 50 ওভারের ওডিআই ম্যাচে যদি এই উইকেটে খেলে অভ্যস্ত হন, দুবাইতে যখন স্পোর্টিং পিচে 300 350 রানের উইকেট হয়, তখন আপনি দেখা যাচ্ছে 180 থেকে 190 রানে অল আউট হয়ে যাচ্ছেন। কারণ হচ্ছে আপনি প্রতিযোগিতামূলক পিচে না খেলার কারণে আপনার এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। নাবিল এই কথাটাই স্পষ্ট করে বলেছেন যে মিরপুরের পিচ বাংলাদেশের ক্রিকেটকে উন্নতির বদলে ধ্বংস করছে। তারপরও কেন মিরপুরের উইকেটে খেলানো হয়? উত্তরটা কিন্তু খুব সহজ। বাংলাদেশ এই ক্রিকেট দলের যে স্পন্সরশিপ বা যেটাই আপনি বলতে পারেন জাতীয় দলের যে রিজার্ভে এত 800 থেকে 1000 কোটি টাকার কথা আমরা শুনি, এর মূল চালিকা শক্তি কিন্তু দর্শকরা খেলাটাকে জনপ্রিয় করেছে। এখন আপনি যদি 4-5টা অ্যাওয়ে সিরিজ হেরে আসেন, তখন দেখা যায় যে হাসি করে বাংলাদেশের দর্শকরাও বলতে পারেন যে পরবর্তীতে হয়তো জিম্বাবুয়ের সাথে আপনার মিরপুরের সিরিজ হবে এবং বাংলাদেশ দল 3-0-তে হোয়াইট ওয়াশ করে আবারও দেখা যাবে হারানো সম্মান পুনরুদ্ধার করেছে। তো সবকিছু হলে শেষ ভরসার নাম যদি মিরপুর হয়, তাহলে প্লেয়ারদের স্কিল সেটে তো নিশ্চয়ই একটা প্রবলেম দেখা দেবে। তার পরবর্তীতে নাবিল আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন। দর্শক, এই বিষয় নিয়ে আসলে আপনারাও শুনতে বিরক্ত হয়ে গেছেন। বাংলাদেশ দলের কমেন্টারির কথা বলেছেন। দর্শক, এখনকার যুগে নাবিল খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিয়েছিলেন। ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যেটা আমরা টিভিতে দেখি, সবাই হয়তো আমরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারি না। স্টেডিয়ামে গেলে হয়তো আপনারা জানেন কমেন্টারি আপনারা শুনতে পারেন না, দর্শকদের গর্জন শুনতে পারেন। কিন্তু একটা খেলার আসলে ধাঁচ ধরে রাখা, একটা খেলোয়াড় তো আসলে 50 ওভার মাঠে খেলছেন, কিন্তু তিনি কিভাবে খেলছেন, তার কি স্কিল সেট রয়েছেন, সবকিছু বিষয় কিন্তু ধারা বর্ণনার মাধ্যমে দর্শকদের কাছে প্রাণবন্ত করে তোলেন কমেন্টেটররা। বাংলাদেশ দলে আতার আলী খান বলেন আর শামীম চৌধুরী বলেন, বাংলাদেশ দলের কোন কমেন্টেটর বিগত 10-12 বছরে আপনার মনে দাগ কেটেছে বলুন তো? সেই আতার আলী খান বা শামীম হোসেন চৌধুরী, তারা যেভাবে কমেন্টারি করেন, তারা কমেন্টারির আসলে কোনো জিস্টই বোঝেন না, দর্শকরা কোনো উন্মাদনা পায় না, বরঞ্চ গড়পরতা তারা ধারা বর্ণনা করে দেয়। অথচ দর্শক, আপনি যদি টনি গ্রেগের কথা চিন্তা করেন, রিচি বেনোর কথা চিন্তা করেন, হার্ষা ভোগলের কথা চিন্তা করেন, ড্যানি মরিসনের কথা চিন্তা করেন, ইয়েন বিশপের কথা চিন্তা করেন, সেই সকল লোক একটা ফোর বা একটা উইকেট বা ফিল্ড প্লেসমেন্ট, ক্রিকেট সম্পর্কীয় তাদের যে নলেজ, সেই নলেজের ফুলঝুরি তারা কিন্তু কথার মাধ্যমে ফুটিয়ে তোলেন। একটা মাইক দিয়ে দুইজনই কথা বলছেন, সবকিছু, সব ইকুইপমেন্ট সবকিছু এক, কিন্তু তারপরও একজন কমেন্টারি করছেন তার প্রজ্ঞা, ক্রিকেট সম্পর্কীয় জ্ঞান, দর্শকদের চাওয়া পাওয়া এবং পুরো অ্যাটমসফিয়ারটা কেন্দ্র করে, আর আরেকজন গড়পরতা, ওয়ান্ডারফুল শট, বিউটিফুল শট, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, এই গদবাঁধা ভোকাবুলারি থেকে বের হয়ে আসতে পারছেন না। নিশ্চয়ই আমার মনে হয় যে নাবিল যে স্টাইলে কথা বলেন, আপনারা তার আন্ডার 19-এর ইন্টারভিউ বা পরবর্তীতে বিভিন্ন পডকাস্টে তিনি যেভাবে কথা বলছেন, বাংলাদেশে কমেন্টারি শিল্পের মধ্যে অপার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু দর্শক, এই আতার আলী খান, শামীম হোসেন চৌধুরী, এই সিন্ডিকেটের কমেন্টারি শুনতে মানুষ ত্যক্ত বিরক্ত। এই পয়েন্টটাতে যেমন আমরা বিরক্ত, আপনিও বিরক্ত, এবং নাবিলও পয়েন্টটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। পরবর্তীতে সিলেক্টরদের ব্যাপারে একটা মজার তথ্য জানিয়েছেন যে সিলেক্টররা আসলে জানেনই না কোন খেলোয়াড়কে তারা সিলেক্ট করেছেন বা কিভাবে তারা খেলোয়াড় সিলেক্ট করেন, সেটা আল্লাহ তাআলা এবং তিনি সিলেক্টর ছাড়া কেউই আসলে বলতে পারে না। আরেকটা বিষয় বলা হয়েছে কনফ্লিক্ট ম্যানেজমেন্টের একটা বিষয়, অর্থাৎ আপনি ট্যালেন্টের চাইতে মানুষকে কিভাবে ম্যানেজ করতে পারেন, সেই ব্যাপারটা নাকি আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ যে কোনো দলের দিকে খেলার ক্ষেত্রে।
আরেকটা বিষয় নাবিল বেশ ভালোভাবে উল্লেখ করেছে, হয়তো ন্যাশনাল টিমে আপনি একজন রাজনীতিবিদ, আপনার ছেলে খেলতে পারে না, তো সে ন্যাশনাল টিমে কখনো চান্স পাবে না, কারণ 18 কোটি মানুষ তাকে সরাসরি দেখছে। কিন্তু স্টেট লেভেলে, আন্ডার 19 লেভেলে, আন্ডার 14 লেভেলে যদি একটা মন্ত্রীর ছেলে বা অন্যরা সিন্ডিকেটের দ্বারা খেলে, সেই খোঁজ খবর কি আমরা রাখি বা সেই খেলাগুলো কি টিভিতে দেখানো হয়? এ ব্যাপারে নাবিল স্পষ্ট করে বলেছেন যে সিলেক্টরদের আসলে সিলেকশন প্রক্রিয়ার মধ্যে গলত রয়েছে, যার বলি হয় আসলে খেলোয়াড়রা। এরপরে আরেকটা জিনিস তিনি বলেছেন যে খেলোয়াড়দের একটা সমস্যার ব্যাপারে, যে বাংলাদেশের দলের মেন্টালিটির একটা বড় সমস্যা রয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করুন যে বাইরের একটা খেলোয়াড়ের মধ্যে এই জায়গায় মনে হয় সবচেয়ে বড় উদাহরণ হতে পারে আমাদের জাকের আলী। সালাউদ্দিন, যিনি বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক ছিলেন, তিনি কিন্তু তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি জাকের আলীর ব্যাপারে একটা কথা বলেছিলেন, দর্শক আপনাদের কি মনে আছে? বলেছিলেন যে ছেলেটা রেডি প্রোডাক্ট, কিন্তু একটু কালো বলে হয়তো জাতীয় দলের সুযোগ পায় না। তো সেই কালো ছেলেটা জাতীয় দলের সুযোগ পাওয়ার পরে অফসাইড বলতে যে একটা দিক আছে, সেই দিকটা সম্পর্কে সে জানেই না। অফসাইড বলতে যে একটা দিক আছে এবং সেই দিকটা সম্পর্কে সে জানেই না। সবকিছু বল টেনে লেগে মারার যে একটা অপচেষ্টা করে, তার ফলে কতগুলো ম্যাচকে বাংলাদেশের খেসারত দিতে হয়েছে, সেগুলো তো দর্শক আপনারা দেখেছেনই। তো আপনার একদিকে যে সমস্যা অফসাইডে, সেই সমস্যাটার আপনি সমাধান না করে অনবরত যদি লেগেই খেলার অপচেষ্টা করে যান, এন্ড রেজাল্ট কি আসবে? সেই জায়গাটাতেই একজন আন্তর্জাতিক ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড়ের সাথে একটা ন্যাশনাল টিমের মামুলি খেলোয়াড়ের পার্থক্য। আমরা হয়তো সকলেই খেলা দেখে 8 থেকে 10 ম্যাচ, 12 ম্যাচ পরে একটা খেলোয়াড়ের উইকনেস বুঝতে পারছি, কিন্তু সেই খেলোয়াড় যদি তার সেই উইকনেসটা না বুঝতে পারেন, তাহলে কি আদৌ সে দলের হয়ে ভালো কোনো অর্জন এনে দিতে পারবেন? দর্শক, এই প্রশ্নের উত্তর হয়তো আপনারাই জানেন এবং সেই খেলোয়াড়রা জানে। তো এরকম অনেকগুলো কথার পাশাপাশি বিপিএল নিয়ে তিনি আরেকটা কথা বলেছিলেন। দর্শক, এখন তো আন্তর্জাতিকভাবে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ হয়, প্রত্যেকটা দেশের ন্যাশনালি ফ্র্যাঞ্চাইজি হয়। যেমন বিপিএল এর কথা বলতে পারেন আপনি, সাউথ আফ্রিকাতে হয়, অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশ হয়, নিউজিল্যান্ডে হয়। সবাই হচ্ছে বর্তমান প্রযুক্তি এবং উৎকর্ষের সাথে সাথে এগিয়ে যাচ্ছে। কিন্তু দর্শক, বিপিএল এর আপনি স্ক্রিনিং থেকে শুরু করে বিপিএল এর একটা টিমের বাজেট থেকে খেলোয়াড়দের পারিশ্রমিক, সবকিছুতে বাংলাদেশ কেমন যেন পিছিয়ে যাচ্ছে। তো এই পিছিয়ে পড়া ক্রিকেটে যারা কর্তা এবং নির্ধারকরা রয়েছেন, তারা যদি সঠিকভাবে সেই জিনিসগুলো রক্ষণাবেক্ষণ না করে, তাহলে বিপিএল এর প্রথম সিজনের পর থেকে বর্তমানে যেভাবে তার টিআরপি রিডিউস হচ্ছে, ভবিষ্যতে কি আদৌ বিপিএল নিয়ে আপনাদের এখন আগ্রহ আছে না অন্যান্য মানুষের থাকবে? এই ব্যাপারটা নিয়েও সে একটা কথা বলেছে। দর্শক, সর্বশেষে আরেকটা জিনিস একটু বলে শেষ করতে চাই। নাবিল তার পুরো পডকাস্টের মধ্যে বাংলাদেশ জাতীয় দলে বা টিমের ভিতরে অনেকগুলো সমস্যার সমাধান করেছেন বা বলার চেষ্টা করেছেন যে কি কি জিনিস আসলে ঠিক হতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা লাগছে, সেটা সে বলেছেন যে একটা খেলোয়াড় আসলে ছোটবেলা থেকে জাতীয় দলে চান্স পাওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সে ন্যাশনাল টিমে আসে। তারপর তো ভালো করলে চুক্তিতে থাকবে, খারাপ করলে চুক্তিতে থাকবে না। কিন্তু এই খেলোয়াড়টা আসলে নষ্ট হওয়ার পেছনে বা সিস্টেমে তাকে বঞ্চিত করার পেছনে যারা কুশীলব রয়েছে, আমরা কি তাদের ব্যাপারে কখনো প্রশ্ন করেছি? নাবিল আসলে অশ্রুসিক্ত কণ্ঠে সেই কথাগুলোই আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। দর্শক, আজকের আসলে এই আলোচনার মাধ্যমে আমরা বলার চেষ্টা করেছি, শুধুমাত্র খেলোয়াড়ই বাজে পারফরমেন্সের জন্য দায়ী নয়, পুরো একটা ইউনিট আসলে এই কারণে দায়বদ্ধ। আপনার 1000 কোটি টাকা রিজার্ভে থাকুক বা 10,000 কোটি টাকা রিজার্ভে থাকুক, যতক্ষণ না পর্যন্ত আন্তর্জাতিকভাবে আপনি একটা শিরোপা দর্শকদের বা দেশের মানুষদেরকে না এনে দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি আসলে সেই লেজেন্ডারি খেতাব পাবেন না। এই সকল কারণের জন্যই বাংলাদেশ ক্রিকেট এখনো পিছিয়ে আছে। সময় এসেছে এই সকল ট্যাবুগুলো ভেঙে দেওয়ার। দর্শকদের যেরকম সচেতনতার দরকার আছে, নীতি নির্ধারক যারা রয়েছেন তাদেরও কিন্তু দরকার আছে সেই পরিমাণে সচেতনতা। আশা করি আজকের এই পর্বটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্বে হয়তো অন্য কোনো অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দর্শক, আজকের আয়োজনটা একেবারেই ব্যতিক্রম। আজকে আমরা খেলাধুলার নিউজের পাশাপাশি একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে অন্য কোন কোন বিষয় সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাগো স্পোর্টসের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।